গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরস নিয়ে, ঠিক আছে? তো গত ক্লাসে যেটা আমি আলোচনা করছিলাম, সেমরাসের একটা স্টাডি আমরা আলোচনা করছিলাম, আর ওইটা পিডিএফ ফাইলটা আমি আপনাদেরকে দিতে পারিনি। আসলে আনফরচুনেটলি আমিও ভুলে গেছিলাম, একটু ব্যস্ততার কারণে দেওয়া হয়নি আসলে, যখন মনে হয়েছিল। বাট আপনারাও কেউ আসলে চান নাই আমি মেসেজে, যদি আপনারা চাইতেন একবার হয়তো আমার মনে পড়তো বা আমি দিতাম, ঠিক আছে? আমি আজকে আসলে ক্লাসের জন্য করে মনে পড়বে। ওকে ফাইন, আমি তারপর দিয়ে দেবো। ভাইয়া পিডিএফ ফাইলটা আমি ডাউনলোড করে নিছি, এই জন্যই আপনার কাছে চাই নাই। ডাউনলোড করে নিছি ওটা পিডিএফ ফাইলটা আমি। ও তাই না? আচ্ছা আচ্ছা, খুবই ভালো যদি ডাউনলোড করে নিয়ে থাকেন। ওকে ভাইয়া, ওকে দেন আমি কিছু নোট করতেছি, আপনি দেখাবো পরে। হ্যাঁ ওকে ওকে শিওর, ধন্যবাদ। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগলে যে 200 র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে, আমি 200 র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বলবো না। তার মধ্যে থেকে আমি জাস্ট কিছু ক্যাটাগরি আমি এখানে ভাগ করে নিছি, ঠিক আছে? যেটা হচ্ছে ডোমেইন রিলেটেড যে ফ্যাক্টরস গুলো আছে, তারপর হচ্ছে পেজ রিলেটেড ফ্যাক্টরস, তারপর হচ্ছে সাইট রিলেটেড, তারপর হচ্ছে গুগল পেজ স্পিড, ঠিক আছে? ফ্যাক্টরস এরকম কয়েকটা ভাগ করে নিছি। তারপরে হয়তোবা আমি আপকামিং ডেতে হয়তো আরো কিছু এখানে অ্যাড হবে, আমি আরেকটু রিসার্চ করে নিই। আমি আসলে খুব বেশি আসলে সময় পাই না এগুলো রিসার্চ করার মতো। জাস্ট এর মধ্যে যেই পয়েন্ট গুলো আমরা পাইছি বা যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমি ওই বিষয়গুলো এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে? সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এগুলো আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, এগুলো নিয়ে আমি যতটুকু ইম্পর্টেন্ট এই 200 ফ্যাক্টরস থেকে যেই ইয়েগুলো আসলে আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হবে, আমি ওই বিষয়গুলো এখানে আমি নেব, ঠিক আছে? সো আজকে আমরা প্রথম আলোচনা করব হচ্ছে ডোমেইন রিলেটেড যে র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো আছে, এই যে ডোমেইন রিলেটেড র্যাঙ্কিং ফ্যাক্টরস নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো আমরা এগুলো বাকিগুলোকে একটু বাদ দিয়ে রাখি আমরা। ওকে, তো ডোমেইন রিলেটেড যে ফ্যাক্টর গুলোর মধ্যে সবচেয়ে প্রথম যে র্যাঙ্কিং ফ্যাক্টরস হিসেবে আমি কথা বলবো সেটা হচ্ছে ডোমেইন এজ, ঠিক আছে? ডোমেইন এজটা নিয়ে কথা বলবো। আমি এখানে ছোট্ট একটু নোট রাখছি। হ্যাঁ, ডোমেইন এজটা হচ্ছে আপনার ডোমেইনটার বয়স কত, ঠিক আছে? মানে কতদিন ধরে আপনার ওয়েবসাইটটা গুগলের মধ্যে ইন্ডেক্স আছে, ঠিক আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা র্যাঙ্কিং ফ্যাক্টরস এখন পর্যন্ত। সে ধরেন আপনি এসইও নিয়ে আপনি লিখবেন, আপনার আর্টিকেল গুলো আপনি এসইও নিয়ে লিখতেছেন, ঠিক আছে? যেমন ব্যাকলিংকও বলি, এইচট্যাগ বলি, সেমরাস বলি, মোজ বলি, ঠিক আছে, নেলপেটেল বলি, এরা কিন্তু অনেকদিন ধরে এসইও নিয়ে লেখালেখি করতেছে বা তাদের আর্টিকেল গুলো পাবলিশ করতেছে গুগলের মধ্যে, ঠিক আছে? সো আপনি আজকে থেকে শুরু করলেন, এখন বলেন তো গুগলের কাছে আসলে প্রায়োরিটিটা বেশি থাকবে? নিঃসন্দেহে তাদের, তাই না? নেলপেটেল বা যারা পুরনো যারা আছে তাদের ট্রাস্টটা গুগলের কাছে কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতাটা অনেক বেশি, এটাই তো স্বাভাবিক, তাই না? তাদেরকে গুগল গুরুত্ব দিবে, তাদেরকে র্যাঙ্ক দিবে, এটাই স্বাভাবিক। মানে হচ্ছে আপনার কন্টেন্ট আর তাদের কন্টেন্ট যদি সেম কোয়ালিটির হয়, সেম ব্যাকলিংস হয়, আদার্স যে র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো আছে সবগুলো ধরেন সেম ইকুয়াল, ঠিক আছে? বাট স্টিল নাও তাদেরকে প্রায়োরিটি দিবে, তাদেরকে গুগল র্যাঙ্ক দিবে, বিকজ তাদের এজটা বেশি, তারা অনেকদিন ধরে গুগলের মধ্যে আছে, ঠিক আছে? অনেকদিন ধরে তারা লেখালেখি করতেছে। সো সো এই একটা বিষয় কিন্তু আপনার শেষে আগে আছে, তাই না? দ্যাটস ওয়াই গুগল তাকে বিশ্বাস করবে, তাকে আগে র্যাঙ্ক দিবে। হয়তো বা আপনার পজিশনটা সেকেন্ড থাকতে পারেন, ঠিক আছে? বাট যদিও এটা গুগলের যে আপনার যে অ্যালগোরিদমের যে হেড ছিল, ঠিক আছে, ম্যাট কার্স, হ্যাঁ, এই ম্যাট কার্স এটাকে জাস্ট কোনো গুরুত্বই দেয় নাই উনি, ঠিক আছে? উনি এটাকে বলছে যে আসলে এটা কোনো র্যাঙ্কিং ফ্যাক্টরস না, খুব মানে জোরালো কোনো র্যাঙ্কিং ফ্যাক্টরস না। হ্যাঁ, এটা গুগলের ম্যাককেট বলছিল এটা। সে যদিও এখন রিটায়ার্ড হয়ে গেছে, অ্যালগোরিদমের আপনার হেড ছিলেন উনি, ঠিক আছে? সো উনি এটাকে অত বেশি গুরুত্ব দেয় নাই, বাট এটা আমরা মাথায় রাখবো, এটা অবশ্যই একটা র্যাঙ্কিং ফ্যাক্টরস হিসাবে আছে, বাট উনার ভাষাতে এটা অতটাও গুরুত্বপূর্ণ না, বুঝতে পারছেন? মানে আপনার আদার্স র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো যদি আপনি বিট করতে পারেন, যদি আপনার কোয়ালিটিপূর্ণ সবকিছু করতে পারেন, তাহলে এটা আসলে অতটাও র্যাঙ্কিং ফ্যাক্টরস না। যদি আপনার কম্পিটিটররা অনেক বেশি এজেরও হয়, যদি আপনার কন্টেন্টটা তাদের সমমানও হয়, বাট আপনার আদার্স কোনো কোয়ালিটি যদি আপনার তাদের থেকে বেশি করতে পারেন,
তাহলে আপনি তাদেরকে বিট করতে পারবেন নরমালি, কোনো ফ্যাক্টর না এটা, ঠিক আছে? এটা ওনার ভাষাতে ইভেন এটা কাজ করে, বাট এটা আমরা মাথায় রাখবো যে এটা একটা স্টিল এখন পর্যন্ত এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, বাট অতটা গুরুত্বপূর্ণ না হলো র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা আমাদের মাথায় রাখবো, ঠিক আছে? দেন সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন লেন্থ। হ্যাঁ, ডোমেইন রেজিস্ট্রেশন লেন্থ হচ্ছে আপনি একটা ডোমেইন যখন আপনি কিনছেন, সেই ডোমেইনটা আপনি কতদিনের জন্য কিনছেন, ঠিক আছে? এই ডোমেইনটা আপনি কতদিনের জন্য কিনছেন, আপনি কি 1 বছরের জন্য কিনছেন নাকি 5 বছরের জন্য রেজিস্ট্রেশন করছেন, যখন প্রথম দিকে যখন আপনি রেজিস্ট্রেশন করেন একটা ডোমেইন, ঠিক আছে? কারণ গুগল জানে যে যারা স্পামিং করে তারা 99 সেন্ট দিয়ে একটা ডোমেইন কিনতে পারে 1 বছরের জন্য, ঠিক আছে? 99 সেন্ট দিয়ে একটা ডোমেইন কিনতে পারে, কিনে তারা স্পামিং করে, কিনে তারা ব্যাকলিংকস ক্রিয়েট করে, ওই যে পিপিএন সাইট বানায়, এটা সেটা আরো অনেক কিছু স্পামিং করে, ঠিক আছে? সো গুগল এটা খুব ভালোভাবেই জানে, দ্যাটস ওয়াই যারা আসলে 1 বছরের জন্য আসলে ডোমেইন কিনে তাদেরকে একটু কম প্রায়োরিটি দেয় যারা একটু লং টাইমের জন্য ডোমেইনটা কিনে তাদের থেকে, ঠিক আছে? বিকজ যখন আপনি লং টাইমের জন্য একটা ডোমেইন রেজিস্ট্রেশন করবেন তখন গুগল এটা বুঝে নেয় যে আপনি স্পামার না, আপনি পারফেক্টলি কাজ করতে আসছেন, আপনি একজন রিয়েল মার্কেটার, রিয়েল একজন ওয়েবসাইট ওনার আপনি হতে চান, ঠিক আছে? সো আপনাকে একটু বেশি প্রায়োরিটি দিবে যারা 1 বছরের জন্য ডোমেইনটা রেজিস্ট্রেশন করে তাদের থেকে, ঠিক আছে? সো এটা একটা গুরুত্বপূর্ণ একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। সেকেন্ডলি যেটা বলবো, ডোমেইন হিস্ট্রি। আপনি যখন ডোমেইনটা কিনবেন তখন অবশ্যই ডোমেইনের হিস্ট্রিটা আমরা দেখব, ঠিক আছে? কারণ হচ্ছে ডোমেইন হিস্ট্রিটা দেখার আমি একটা প্রসেস দেখাইছিলাম এর আগে, মনে আছে কিনা আপনাদের জানি না, ওটা যদিও মনে হয় ভিডিও রেকর্ড হয়নি, ঠিক আছে? বাট একটা ডোমেইন যখন আপনি কিনবেন তখন তার ব্যাকএন্ডে কি আছে তার হিস্ট্রিটা ভাই অবশ্যই দেখতে হবে। ভাইয়া একটু থামাই ফেললাম ভাই, ওই যে ভাইয়া লিংক দিছে হৃদয় ভাই আপনার ক্লাসের। জি, আপনি যদি জয়েন করতে মন চায় হৃদয় ভাইয়ের ক্লাসে আপনি জয়েন করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? আমি এখানে সবার জন্য বলছি। আচ্ছা ভাই, ঠিক, জি, সরি। সব জানে, আমরা এখানে ক্লাসটা কন্টিনিউ করব। হ্যাঁ, ওকে ভাই, সরি। ওকে, ধন্যবাদ। সো কোনটা যেন বলছি, ডোমেইন হিস্ট্রি, রাইট? সো ডোমেইন হিস্ট্রিটা আপনাকে অবশ্যই দেখতে হবে অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে। ইউ আর নট ইন অর্ডিনারি, রাইট? উই আর এক্সট্রাঅর্ডিনারি। সো আমরা অবশ্যই ব্যাকএন্ডে কি আছে, একটা যখন ডোমেইন কিনবো সেই ডোমেইনের হিস্ট্রিটা আমরা অবশ্যই দেখে নেব। সেই হিস্ট্রিটা আমরা দেখার 2-3টা ওয়েবসাইট আমি দেখাইছি, স্পেসিফিকলি আপনি archive.org এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি হিস্ট্রিটা দেখতে পারবেন। মানে ওই ওয়েবসাইটটা, মানে ওই ডোমেইনটা দিয়ে সে যেই ওয়েবসাইটটা ক্রিয়েট করছিল তার আগে যদি করে থাকে, তাহলে সে কোন ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করছিল, সে কি কোনো পর্ন সাইট ক্রিয়েট করছিল, সে কি ওই সাইটটা দিয়ে কোনো স্পামিং করছিল, সে কি কোনো ওই ওয়েবসাইটটা দিয়ে এরকম ব্যাকলিংকের খেলা খেলছিল, গুগল কি তাকে পেনাল্টি দিছিল, বা এরকম আরো আদার্স আরো অনেক কিছু। ওই ওয়েবসাইটটা কোন ল্যাঙ্গুয়েজের ছিল, কোন নিশের ছিল, আপনি যে নিশ দিয়ে করতে চাচ্ছেন, যে নিশ নিয়ে আপনি ওয়েবসাইটটা বানাইতে চাচ্ছেন, সে ওই ওয়েবসাইটটা ওই নিশেরই কি ওয়েবসাইট ছিল নাকি অন্য কোনো নিশের ছিল, এই বিষয়গুলো আপনার জানাটা খুবই জরুরি একটা ডোমেইন যখন আপনি কিনবেন। এবং এটা খুব মারাত্মক একটা র্যাঙ্কিং ফ্যাক্টরস, বিকজ যদি আপনার ওই ডোমেইনটা গুগল পেনাল্টি দিয়ে থাকে একবার, তাহলে আপনি ওই ডোমেইনে যত ভালোই কাজ করেন না কেন সেটা তো আপনি র্যাঙ্ক করতে পারবেন না। বিষয়টা কি ক্লিয়ার? মেসেজ, জি ভাইয়া, কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে একটু ভাই মেসেজ। আমাদের মেইন ক্লাসে তো করলো না, এটা নিয়ে কোনো কথা বললো না। আচ্ছা ভাইয়া, মানে আমরা যেখানে এসইও শিখলাম, ওকে ফাইন ভাই, যেটা ডোমেইন নিয়ে তো কোনো কথা বললো না। আচ্ছা ঠিক আছে, আমরা কে কোথায়, আমরা তো অনেকেই আসলে অনেক জায়গায় ক্লাস করছি, অনেক কিছুই শিখছি। হ্যাঁ, এখন কোথায় কি শিখছি না শিখছি ডাজন্ট ম্যাটার, আমরা ওগুলো এখানে কাউন্ট করব না। ক্লাসে ভাই এগুলো বলার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, আমরা ওগুলো কাউন্ট করব না এখানে, ঠিক আছে ভাই? আমরা আসলে এখান থেকে কি শিখবো সেটাই চাইবো। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমি বলছিলাম যে আপনারা ক্রিয়েট কোর্স করছেন, অনেক জায়গায় হয়তো করছেন বা করতেও পারেন, আরো করবেন, ঠিক আছে? বাট আমি এটা কোনো উইদাউট ফি, এটা ফ্রি কোর্স, অবশ্যই ফ্রি ক্লাস, বাট আমি চেষ্টা করবো তাদের থেকে বেটার কি দেওয়া যায়, কিছু দেওয়া যায় কিনা, ঠিক আছে? বা কিছু ইনফরমেশন, কিছু ভ্যালু অ্যাড করতে পারি কিনা। আপনারা আসলে
অনেক কষ্ট করে টাইম দিয়ে এখানে থাকতেছেন, ঠিক আছে, আমাদের সাথে। সো আমি চেষ্টা করব, হ্যাঁ, যতটুকু আমার জানার মধ্যে, আমার সারাউন্ডিং এর ভিতরে যতটুকু আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য, হেল্প করার জন্য। দ্যাটস ইট। সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা র্যাঙ্কিং ফ্যাক্টরস। যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, আপনি নিজের জন্য ওয়েবসাইট করবেন, যেটাই করবেন, আপনি ওই ডোমেইনটার ব্যাকএন্ডটা একটু চেক করে নিতেই হবে আপনাকে, ঠিক আছে? আদারওয়াইজ আপনি যত ব্যাকলিং করবেন, যত কিছুই করবেন, যত ভালো কোয়ালিটির কন্টেন্ট আপনি দিবেন না কেন, আপনার ওই সাইটটা র্যাঙ্ক করবে না। বুঝতে পারছেন? সো এটা আপনাকে দেখতেই হবে মাস্ট। আর এটা দেখার জন্য একটা রিসোর্স আমি দিয়ে দিলাম এখানে, সেটা হচ্ছে archive.org। এই ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে দেখতে হয় যদি আপনাদের কোশ্চেন থাকে, তাহলে আমি পরবর্তীতে এটার জন্য আলাদা কোনো একটা ভিডিও করব বা আপনাদের সাথে লাইভ দেখাই দেবো, সমস্যা নেই, যেটা কিভাবে চেক করতে হয়। যদি আপনাদের মনে যে থাকার কথা, আমি আগে একবার দেখাইছিলাম কিভাবে চেক করতে হয়। আচ্ছা, তারপর যে ফ্যাক্টরসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেইন, ইএমডি ডোমেইন, যেটা আরিফ ভাই মেবি কোশ্চেন করছিলেন বা তার আগের ক্লাসে, ঠিক আছে, যে তাহলে আমাদের কিওয়ার্ড রিলেটেড একটা ডোমেইন নিলেই ভালো হয়। হ্যাঁ, ইএমডি ডোমেইনটা অনেক ভালো কাজ করতো, অনেক ভালো র্যাঙ্কের জন্য অনেক ভালো কাজ করতো এক সময়, বাট এই সময়টা এসে ইএমডি ডোমেইনটা আসলে খুব ভালো কাজ করে না। ইএমডি মেইন হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেইন, মানে হচ্ছে আপনি যে নিশ, ওই নিশ রিলেটেড ডিরেক্টলি আপনার ডোমেইন নামটা বা আপনার কিওয়ার্ড দিয়ে আপনার ডোমেইন নামটা, ঠিক আছে? এটা আসলে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর স্টিল নাও, বাট গুগল আসলে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় এখন, যে আসলে ব্রড নিশের ব্র্যান্ডেবল ডোমেইনকে বেশি প্রায়োরিটি দেয় গুগল, ঠিক আছে? আপনি যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন, আপনি দেখবেন খুব কম ডোমেইনই পাবেন যে এক্সাক্ট ম্যাচ ডোমেইন নিয়ে কাজ করে। ম্যাক্সিমাম রেই কিন্তু ব্রড ডোমেইন নিয়েই কাজ করে, ঠিক আছে? কারণ হচ্ছে গুগল প্রায়োরিটি দেয় আসলে এখন ব্র্যান্ডেবল ডোমেইন গুলাকেই। কারণ যখন আপনি একটা ব্র্যান্ডেবল ডোমেইন নেবেন, তখন আপনি সেখানে অনেকগুলো টপিক আপনি কভার করতে পারবেন, অনেকগুলো বিষয় নিয়ে আপনি ইনফরমেশন দিতে পারবেন এখানে। বাট আপনি যখন এক্সাক্ট ম্যাচ একটা ডোমেইন নিয়ে কাজ করবেন, তখন আপনি ওই টপিকের বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না, ঠিক আছে? এখন বলেন যেতে পারবো না কেন? যেতে তো অবশ্যই পারবেন, আপনাকে কেউই বাধা দেবে না। বাট বিষয়টা হচ্ছে যখন আপনি লিখবেন অন্য একটা টপিক নিয়ে, সে ধরেন আপনার ওয়েবসাইটটা, আপনার ডোমেইনটা নিলেন এসইও রিলেটেড, ঠিক আছে, যে whitehatseo.com বা seo.com, এখানে যদি আপনি লেখেন ফেসবুক রিলেটেড যদি একটা পোস্ট করেন, তাহলে বিষয়টা অথেন্টিক হলো না। বিষয়টা কি ক্লিয়ার? বিষয়টা আসলে এভাবে অথেন্টিক হলো না যে আপনি আপনার ওয়েবসাইটটা হচ্ছে এসইও নিয়ে, ফেসবুকটা এটার বাইরে, এসইওর বাইরে গিয়ে, হ্যাঁ, আপনি এসইও নিয়ে, বা ধরেন আপনার ডোমেইনটা নিয়েছেন আপনি এসইও রিলেটেড, কিন্তু আপনি এখানে দেখলেন যে আপনার কি বলে হাইকিং বা বাইকিং বা আপনার এই টাইপের কোনো একটা, বা ফুড রিলেটেড কোনো একটা রিভিউ আপনি এখানে দিলেন, ঠিক আছে? এখন যে রিডার আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, যে রিডার আপনার ওই আর্টিকেলটা পড়বে, তখন সে দেখবে যে আপনার ডোমেইনটা হচ্ছে এটা নিয়ে, তাহলে আপনি যদি এটার ইনফরমেশন দেন, তাহলে বিষয়টা আসলে অথেন্টিক হলো না, তাই না? তার কাছে এটা গ্রহণযোগ্যতা পাবে না এবং গুগল আপনাকে ট্রাস্ট করবে না, ঠিক আছে? গুগল আপনাকে ট্রাস্ট করবে না, আপনার এইটা অনেক হ্যাম্পার হবে এটার জন্য। হ্যাঁ, সো এক্সাক্ট ম্যাচ ডোমেইন নিয়ে আমরা কাজ করব না যদি আমাদের টার্গেট থাকে ওইরকম, ধরেন কোনো বড় একটা ওয়েবসাইট, কোনো ব্লগ সাইট আমরা করব, ঠিক আছে, এইরকম, তাহলে আমরা একটু ব্র্যান্ডেবল ডোমেইন নিয়ে আমরা কাজ করার জন্য চেষ্টা করব, এটাই। বাট এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টরস, এটা আপনারা মাথায় রাখতে পারেন, কিন্তু এটা খুব মারাত্মক র্যাঙ্কিং ফ্যাক্টরস না এই সময়ে এসে, ঠিক আছে? ইএমডি সাইট গুলো একসময় খুব ভালো কাজ করতো, এটা 2018 সালের আগে, 2019 সালে এসো এটা কাজ করতো, বাট 2019 সালের পরে 20 সালে এটার অবস্থাটা আস্তে আস্তে নিচের দিকে আসতে শুরু করছে এবং 2021 সালে এসে সেটা অনেকাংশে এটা নাই হয়ে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাবলিক ভার্সেস প্রাইভেট হুলস। হ্যাঁ, এই হুলস নিয়ে একটু যদি কথা বলি, হুলসটা হচ্ছে আপনি যখন ডোমেইন কিনবেন, আপনি যখন কোনো একটা ডোমেইন কিনবেন, তখন আপনার ইনফরমেশন গুলো আপনি চাইলে হাইড করে রাখতে পারেন। এটা যদি আপনি নেমচিপ থেকে কিনেন বা যে কোনো জায়গা থেকেই কিনেন, এটার জন্য আপনাকে পে করতে হয়, অনেকেই হাইড করে রাখে, ঠিক আছে, যে আসলে আপনি যে ডোমেইনটা কিনছেন এটা কেউই খুঁজে পাবে না আপনার ডিটেলস।
হ্যাঁ, আপনি চাইলে আপনার ইনফরমেশন গুলো আপনি হাইড করে রাখতে পারেন, বাট গুগল আপনার এটা পছন্দ করে না। গুগল চায় আপনার এটা ওপেন থাকুক। বুঝতে পারছেন বিষয়টা? গুগল চায় যে আপনি ওপেন থাকুক আপনার এই হুজটা, আপনার ইনফরমেশন গুলো, কারণ যখন আপনি হাইড করে রাখবেন তখন গুগল আপনাকে সন্দেহের চোখে দেখবে যে আপনি কোনো স্পামিং করতে আসছেন নাকি আসলে আপনি অরিজিনালি কাজ করতে আসছেন। ঠিক আছে, যদি আপনি কাজ করতে আসেন তাহলে আমরা কেন হাইড করে রাখবো? ঠিক আছে, এটা হচ্ছে গুগলের একটা আর কি, যে গুগল পছন্দ করে যে আপনি এটা ওপেন করে রাখেন। নর্মালি যখন আমরা কোথাও অ্যাকাউন্ট করি, লাইক ধরেন যেমন ফাইবারের কথা যদি বলি, দেখেন ফাইবার কিন্তু আপনি কিছু করছে, সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া গুলো আপনি সেখানে চাইলে অ্যাড করতে পারবেন, বা আদার্স কোথাও গেলে দেখবেন আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনার সোশ্যাল মিডিয়া গুলো, তো এগুলো অ্যাড করলে কি হবে, আপনার অথরিটিটা বাড়বে, আপনার ট্রাস্টওয়ার্দিনেসটা বাড়বে। ঠিক আছে, সো আপনি যত বেশি ইনফরমেশন আপনি অ্যাড করতে পারবেন, এটাই। সো এখানেও এই বিষয়টা আসলে গুগল খুব গুরুত্ব সহকারে দেখে যে আপনার হুজটা ওপেন থাকুক, এটা গুগল চায়। ঠিক আছে, এন্ড দেন ফাইনালাইজ। ঠিক আছে, আপনার এই সেটটা ওই যে তার আগের কথাটা এখানে চলে আসছে। ইফ গুগল ফাউন্ড এ particular site as a spammer, then the purpose other site will be okay. এটা বিষয়টা হচ্ছে, ধরেন কোন একটা সাইট আপনার স্পামিং করলেন, হ্যাঁ, কোন একটা ওয়েবসাইট, আপনার কোন একটা ওয়েবসাইট দিয়ে আপনি স্পামিং করলেন, আপনি ব্যাকলিংক খেলাখেলি করলেন, মানে ব্যাকলিংক সেল করলেন, ব্যাকলিংক দিলেন। ঠিক আছে, এগুলোকে বলে স্পামিং। হ্যাঁ, সো যখন আপনার ওই হুজের আন্ডারে, মানে ওই ইনফরমেশনের আন্ডারে, গুগলের কাছে তো ইনফরমেশনটা অবশ্যই আছে। ঠিক আছে, আপনি এটা হাইড করে রাখলেও গুগল এটা বুঝতে পারবে, খুঁজে পাবে। হ্যাঁ, কারণ এগুলো সবই অনলাইন। যখন আপনি কোন ডোমেইন হোস্টিং প্রোভাইডার থেকে আপনি ডোমেইনটা আপনি বাই করছেন, সেখানে অবশ্যই আপনাকে ইনফরমেশন গুলো দিয়ে বাই করতে হবে, এটাই স্বাভাবিক। সো গুগলের কাছে আপনার এই ইনফরমেশনটা অবশ্যই থাকবে। এখন আপনি যেই ইনফরমেশন গুলো দিয়ে যেই ডোমেইনটা আপনি কিনছেন, সেই ডোমেইনটা দিয়ে যদি আপনি স্পামিং করেন, তাহলে গুগল আপনাকে ওই সাইটটাতে পেনালাইজ করবেই। ইভেন আপনার ওই ইনফরমেশন দিয়ে যদি আদার্স কোনো ওয়েবসাইট আপনি মেক করে থাকেন এবং সেগুলো খুব ভালোভাবে ভালো কন্টেন্ট দিচ্ছেন, ভালোভাবেই আপনি রান করতেছেন, ঠিক আছে, তারপরেও ওই সাইটগুলো আপনার এফেক্টেড হবে। সামটাইমস ওগুলো সহ আপনাকে পেনাল্টি দিতে পারে যদি আপনি বড় ধরনের কোনো স্প্যামিং করেন। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি আমরা স্প্যামিং করার যদি ইচ্ছাও থাকে, আমি কখনোই পছন্দ করিনি স্প্যামিং, কখনোই আমি এই ব্যাকলিংক গুলো বা ব্ল্যাক হেড আমি কখনোই পছন্দ করি না। ঠিক আছে, আপনি ন্যাচারালি করবেন, হোয়াইট হেড মেথডটা অ্যাপ্লাই করবেন, আপনার কাজটা স্লো হবে বাট আপনার কাজটা স্টেবল হবে। ঠিক আছে, সো যদি এরকম কিছু করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন ইনফরমেশন গুলো অবশ্যই সেম দিবেন না, এবং ইনফরমেশন গুলো আপনাকে ফেক ইনফরমেশন ইউজ করতে হবে, এবং কখনোই এক ডোমেইন প্রোভাইডার বা সার্ভিস প্রোভাইডার থেকে আপনি এটা নেবেন না। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কারণ এটা আপনার একটা সাইট যদি পেনাল্টি খায়, আদার সাইট গুলো কিন্তু এটার জন্য এফেক্ট হবে। ঠিক আছে, সো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জিনিসটা আমরা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি কান্ট্রি এক্সটেনশন। হ্যাঁ, কান্ট্রি এক্সটেনশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা র্যাঙ্কিং ফ্যাক্টর কিন্তু। ঠিক আছে, if you are using a top level domain with the country code, it may help you to rank your site, but if you choose globally, then it will be hard for you to rank some country example, এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে, যখন আপনি কোন একটা ডোমেইন নিয়ে আপনি কাজ করবেন, সেটা যদি আপনার গ্লোবালি হয়, গ্লোবালি মিন হচ্ছে ধরেন example.com, ঠিক আছে, এটা হচ্ছে আপনার গ্লোবালি একটা আপনার কি বলে ডোমেইন। এই ডোমেইনটা নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার কম্পিটিশনটা থাকবে গ্লোবালি। বিষয় ক্লিয়ার? তখন আপনার কম্পিটিশনটা থাকবে গ্লোবালি। হ্যাঁ, বাট যখন স্পেসিফিকলি কোন একটা কান্ট্রির জন্য যখন আপনি কাজ করবেন, কোন একটা কান্ট্রিকে টার্গেট করে যখন আপনি কোন একটা ওয়েবসাইট বিল্ড করবেন, লাইক ধরেন bicro.com, ঠিক আছে। আচ্ছা বলেন তো bicro.com-টা কি? বাংলাদেশি একটা কোম্পানি, রাইট? বাংলাদেশি একটা ওয়েবসাইট। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন,
আচ্ছা, এরকম আমরা অনেক ওয়েবসাইটে দেখি, আমার এই মুহূর্তে আসলে এক্সাম্পল গুলো মাথায় আসছে না, আমরা অনেক ইয়ে দেখি না যে example.com.bd, ঠিক আছে, যেমন বাংলাদেশ ওয়েবসাইটের নাম এটা। তো ধরেন আপনার বাংলাদেশের জন্য আপনি একটা বিজনেস রান করবেন, সেই বিজনেসের জন্য আপনার ডোমেইনটা হওয়া উচিত জাস্ট example.com.bd। এরকম বিডির এক্সটেনশনটা আপনি যখন সিঙ্গাপুরটা লাগাবেন তখন দেখবেন SG, হ্যাঁ, যখন আপনি মালয়েশিয়ার এক্সটেনশনটা লাগাবেন যে example.com.my, হ্যাঁ, সে ধরেন আপনার ইউকে এর জন্য যদি আপনি ইউকে মার্কেটকে যদি আপনি টার্গেট করেন সেক্ষেত্রে হবে example.com UK। আপনি কানাডাকে যদি টার্গেট করে আপনি কোনো ওয়েবসাইট বানান তাহলে আপনার এক্সটেনশন হতে পারে example.com CA, রাইট? সো এইরকম যেমন আপনার ইন্ডিয়াকে টার্গেট করে যদি বানান তাহলে আপনার example.com IN, হ্যাঁ, এরকম কান্ট্রি এক্সটেনশন থাকে যে এক্সটেনশন গুলো আপনার ওই সাইটটাকে আপনার র্যাঙ্ক করাটা খুব ইজি হয় এবং গুগল আপনাকে প্রায়োরিটি দিবে তখন স্পেসিফিকলি ওই কান্ট্রির জন্য, ঠিক আছে? বাট যখন আপনি কোনো কান্ট্রির জন্য আপনি ওয়েবসাইট বানাবেন বা এরকম এক্সটেনশন নিয়ে যখন আপনি ওয়েবসাইট বিল্ড করবেন তখন সেটা গ্লোবালি র্যাঙ্ক করাটা আবার সো মাচ ডিফিকাল্ট, তখন কিন্তু আবার এটা ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? বিকজ আপনার এক্সটেনশনটা আপনি গুগলকে এটা বুঝিয়ে দিলেন যে আমি এটা লোকালি আমি একটা বিজনেস রান করতে চাচ্ছি বা আমার এটা জাস্ট নির্দিষ্ট একটা কান্ট্রিকে বেস করে আমার ওয়েবসাইটটা বিল্ড করা, সো আমি এই কান্ট্রিতেই আমি র্যাঙ্ক করতে যাচ্ছি, নট গ্লোবালি, ঠিক আছে? সো গুগল আপনাকে প্রায়োরিটি দিবে ওইভাবে যে ওই কান্ট্রির জন্য আপনাকে প্রায়োরিটি দিবে। সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভাই, এটা মনে রাখবেন। হ্যাঁ, কোশ্চেন করা যাবে? হ্যাঁ শিওর, বলেন। ভাই আমি যদি বাইরে থাকি ওখান থেকে যদি বিডি দিই তাহলে সমস্যা আছে কোনো? না না, কোনো সমস্যা নেই। যদি আপনার হ্যাঁ, যদি আপনার ওয়েবসাইটটা আপনি জি। যেখানে থাকেন হোয়াট এভার, আপনার ওয়েবসাইটটা আপনি কোন কান্ট্রিকে টার্গেট করে বানাচ্ছেন, দ্যাটস দ্য ম্যাটার। যদি আপনি বাংলাদেশকে টার্গেট করে বানান দেন আপনি না আমি যদি সব দেশকেই মানে টার্গেট করি কিন্তু বিডি থাকে না। আমার ডোমেইনে তাহলে? না না, সেটা বলে না। ওই যে আমি এটা বলেই দিলাম একটু আগেই, আচ্ছা যেটা হচ্ছে যখন আপনার ডোমেইনের সাথে এক্সটেনশন ইউজ করবেন কোন জি। স্পেসিফিক কান্ট্রির জন্য আচ্ছা, তখন গুগল আপনাকে ওই কান্ট্রিতেই প্রায়োরিটি দিবে। বাট যদি আপনি গ্লোবালি র্যাঙ্ক করতে চান সেই ক্ষেত্রে আপনার র্যাঙ্ক পাওয়াটা সো মাচ ডিফিকাল্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে। তখন আপনার ডিফিকাল্টিটা অনেক বেড়ে যাবে। Because- আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে যে এক্সটেনশন যে example.com.bd তখন আমার বাংলাদেশ টার্গেট করতেছে, বাট আমি যদি এরকম নেই যে example.bd.com, সেটা তো কোনো মানে দেশ টার্গেট করতেছে। না example.bd.com, আচ্ছা আমি বলি, এখানে একটু কনফিউশন আছে আমাদের, হ্যাঁ, যেটা হচ্ছে এই কান্ট্রি এক্সটেনশন গুলো আসলে কখনো কান্ট্রির নামটা আগে আসে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কান্ট্রির নামটা আগে আসে না। যদি আপনি ওই যে এইভাবে যদি আপনি নেন যে bd.example.com, ঠিক আছে, এটা যদি আপনি নেন তাহলে ওই যে bd.com example এইটুকু পুরোটাই একটা ডোমেইন হিসেবে কাউন্ট করবে, একটা ডোমেইন হিসেবে, গ্লোবালি ডোমেইন হিসেবে কাউন্ট করবে গুগল, আচ্ছা বুঝতে পারছেন? sure. এটা হচ্ছে বিষয়। বাট এটা আমরা হয়তো মানে আমাদের সারাউন্ডিং এ হয়তো আমরা এটা দেখলে বুঝতে পারবো, কিন্তু গুগল এটা বুঝতে পারবো না, আর এটা গুড প্র্যাকটিস না। যদি আপনার টার্গেটেড কোনো কান্ট্রিকে টার্গেট করে যদি আপনার ওয়েবসাইটটা রান করে, এটা গুড প্র্যাকটিস না, বুঝতে না, পারছেন? এখানে মানে একটা আমি অন্য কোশ্চেন, মনে করেন আমি যখন মানে ডোমেইন কিনতে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ মনে করেন আমি একটা ডোমেইন কিনতেছি example.com, এখন example.com ডোমেইনটা আমি পাচ্ছি না, ওকে, তখন আমি ওখানে একটা যদি দেই যে example.bd.com, হ্যাঁ সেটা তো কোনো কান্ট্রিকে টার্গেট করতেছে। না না, আপনি দিতেই পারেন এটা, বাট হ্যাঁ। এটাকে আপনাকে স্পেসিফিক এরকম কোনো কান্ট্রি না, আমি যখন .com তারপরে যদি দেশে দিই তখন ওটা কান্ট্রি টার্গেট। হ্যাঁ ইয়েস, ওটা তখন কান্ট্রি এক্সটেনশন হবে, ঠিক আছে? ওকে, সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে মোটামুটি ডোমেইন রিলেটেড যেই ফ্যাক্টরস গুলো আছে এই ফ্যাক্টরস গুলো এগুলোই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। এর বাইরে হয়তো বা ইম্পর্টেন্স কিছু থাকতে পারে যেটা হয়তো বা আমার এই মুহূর্তে আমার লিস্টে নেই বা আমি হয়তো ওগুলো খুঁজে পাই না এই মুহূর্তে, ঠিক আছে? এগুলো আমার কাছে এই মুহূর্তে ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো এর ভিতরে আরো অনেক কিছুই আছে
সেগুলো ওই যে বললাম আমি ডিটেলস আসলে 200টা ফ্যাক্টরস নিয়ে আমি কথা বলবো না, যদি 200টা ফ্যাক্টরস নিয়ে কথা বলি তাহলে মনে হয় এক সপ্তাহ চলে যাবে এখানেই। যেগুলো ইম্পর্টেন্ট গুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, তারপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেজ রিলেটেড ফ্যাক্টরস, ঠিক আছে? আচ্ছা, ফেজ রিলেটেড ফ্যাক্টরস আসলে অনেকগুলো ফ্যাক্টরস আমি এখানে রাখছি, এটা নিয়ে কথা বলবো। আমাদের সময় কি অনেক সময় হয়ে গেছে মোটামুটি, এটা নিয়ে কি আমরা আরেকদিন কথা বলি তাহলে, কারণ এখানে অর্ধেকটা আসলে শেষ করতে যাচ্ছি না, একবারে শেষ করতে যাচ্ছি পুরো। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাই, জি ভাই, এরকমই যেটা করেন। ভালো এটা হয়, যেহেতু এখানে যে অনেকগুলো আছে ওগুলো এক্সপ্লেন করতে অনেক সময় লাগে। এই ডোমেনটাই আমরা বুঝি আরেকবার ভিডিওটা দেখি ভাইয়া, তাহলে ভালো। জি জি, তাহলে আমরা এটা নিয়ে কথা বলবো, কালকে কথা বলবো। আজকে ওকে ভাই, আমরা থ্যাংক ইউ। এটাই আমরা একটু প্র্যাকটিস করবো, একটু বুঝবো আমরা, ঠিক আছে? ওকে ভাই। ওকে, সো এইবার কোশ্চেন করতে পারেন কিছু সময়ের জন্য, যে আপনারা এর ভিতরে বলেন কোনো কোশ্চেন আছে কিনা বা আর কিছু জানা আছে। যদি কোশ্চেন করে ফেলছেন এর ভিতরে, কোশ্চেন গুলো এর বাইরে আর কিছু আছে কিনা? তো কি কোনো কোশ্চেন? ভাই আসলে মানে এটা মানে স্টাডি করতে হবে, আগে দেখতে হবে, তারপরে কোশ্চেন যদি বের হয়, বুঝছেন? মানে এই হ্যাঁ। মুহূর্তে আসলে কোশ্চেন বের হবে না। হ্যাঁ, ভিডিও গুলো দেখার পরে তারপরে হ্যাঁ, সুন্দর করে, মানে 2-3 বার দেখলে তখন কোশ্চেন গুলো এড়াই। ওকে